বন্ধুরা একবার ভাবুন তো, আগামীকাল যদি নাসা ঘোষণা করে মানুষ মঙ্গল গ্রহে যাওয়ার পাশাপাশি সেখানে দীর্ঘদিন থাকতেও পারবে, তাহলে আপনাদের কি মনে হবে? এই সাফল্যের পেছনে কোনো বিশাল রকেট, অত্যাধুনিক ইঞ্জিন অথবা কোনো সুপার কম্পিউটার থাকবে? একেবারেই না। এই যুগান্তকারী সিদ্ধান্তের পিছনে লুকিয়ে থাকবে ক্ষুদ্র একটা উদ্ভিদ, যার নাম হলো মজ বা শৈবাল, যাকে কেন্দ্র করে বিজ্ঞানীরা মহাকাশ স্টেশনের ভিতরে একটা বন্ধ চেম্বার তৈরি করে 283 দিন পর্যন্ত পরীক্ষা চালিয়েছেন। তার ফলাফল কী ছিল এবং এর সঙ্গে মঙ্গল গ্রহে মানব বসতি স্থাপনের কী সম্পর্ক, সেই সব কিছু জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। মানুষের মঙ্গল গ্রহে যাত্রার স্বপ্ন বহু পুরনো, কিন্তু মঙ্গলে গিয়ে বেঁচে থাকার স্বপ্ন আজও মানুষকে আতঙ্কিত করে তোলে। কারণ মঙ্গল এমন এক গ্রহ যেখানে কোনো কিছু অটোমেটিক পাওয়া যায় না। পৃথিবীতে বাতাস নিজে থেকে আমাদের ফুসফুসে ঢুকে যায়, জল নিজে থেকে বয়ে চলে, মাঠে ফসল ফলে। কিন্তু মঙ্গলে শ্বাস নেওয়ার মতো বাতাস, প্রবাহমান জল, জীবনের জন্য প্রস্তুত মাটি কোনো কিছুই নেই। সেখানে সূর্যরশ্মি কোনো বাধা ছাড়াই সরাসরি আঘাত করে। কোনো প্রাকৃতিক সুরক্ষা নেই। সেখানে মাধ্যাকর্ষণ পৃথিবীর মাত্র 1/3। দিনরাতের হিসেবে আলাদা। এই গ্রহ মানুষের জন্য নয়, মানুষের শরীর এই পরিবেশে টিকে থাকার জন্য তৈরি হয়নি। এখান থেকে আসল সমস্যা শুরু হয়ে যায়। ধরুন মানুষ কোনোভাবে মঙ্গল গ্রহে পৌঁছে গেল, তাহলে সে কতদিন বাঁচবে? 1 মাস, 6 মাস নাকি 1 বছর? পৃথিবী থেকে অনন্তকাল খাবার পাঠানো অসম্ভব। প্রতিটা মিশনে টনের হিসেবে খাবার পাঠানো ব্যয়বহুল এবং অবাস্তব। অন্যদিকে মানুষ টাটকা খাবার ছাড়া দীর্ঘদিন সুস্থ থাকতে পারে না। তাই বিজ্ঞানীরা প্রশ্ন তোলেন, মঙ্গলে কি খাবার উৎপাদন করা সম্ভব? কিন্তু খাবার উৎপাদনের আগে আরেকটা বড় প্রশ্ন ছিল, পৃথিবী থেকে দূরে মহাকাশের কঠিন পরিবেশে কোনো জীবিত জিনিস দীর্ঘদিন পর্যন্ত টিকে থাকতে পারবে কিভাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বিজ্ঞানীরা মানুষ বা প্রাণী নয়, বেছে নিলেন একটা ছোট উদ্ভিদকে, যার নাম শৈবাল। যে কথা বলে না, অভিযোগ করে না, যার খুব বেশি অক্সিজেনের কিংবা বিশ্রামেরও প্রয়োজন হয় না। অন্যভাবে বললে পৃথিবীতে জীবনের শুরুই হয়েছিল উদ্ভিদ থেকে। হয়তো মঙ্গলেও জীবনের শুরুটা সেখান থেকেই হবে। এই ভাবনা থেকে শুরু হলো একটা বিশাল বৈজ্ঞানিক পরীক্ষা। একটা উদ্ভিদকে পাঠানো হলো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। 283 দিন পর্যন্ত তাকে মাটি ছাড়া, স্বাভাবিক মাধ্যাকর্ষণ ছাড়া, প্রাকৃতিক দিনরাত ছাড়া একটানা রেডিয়েশনের মধ্যে উদ্ভিদকে বাঁচিয়ে রাখাই ছিল বিজ্ঞানীদের একমাত্র লক্ষ্য। এটা সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক গবেষণা ছিল, যার জন্য মহাকাশ স্টেশনের ভেতরে একটা বন্ধ চেম্বার তৈরি করা হয়, যেখানে আলো, জল ও তাপমাত্রা কম্পিউটার এবং যন্ত্রের মাধ্যমে নিয়ন্ত্রিত রাখা হয়। উদ্ভিদটা প্রকৃতির উপরে নির্ভরশীল ছিল না, পুরোপুরি মানুষের তৈরি পরিবেশে বেড়ে উঠছিল। এক্ষেত্রে সবথেকে বড় সমস্যা ছিল মাধ্যাকর্ষণ। পৃথিবীতে উদ্ভিদ জানে কোনটা উপর আর কোনটা নিচে। শিকড় নিচের দিকে যায়, পাতা উপরে ওঠে, কিন্তু মহাকাশে উপর নিচ বলে কিছুই নেই। তাহলে শিকড় যাবে কোন দিকে? এর পাশাপাশি রেডিয়েশনের ভয়াবহ প্রভাবও ছিল। মঙ্গলে পৃথিবীর মতো শক্তিশালী চৌম্বকক্ষেত্র নেই, ফলে সেখানে রেডিয়েশন অনেক বেশি থাকে। এই রেডিয়েশন মানুষের ডিএনএ ক্ষতিগ্রস্ত করে, কোষে পরিবর্তন আনে। মানুষের জন্য এটা বিপজ্জনক, কিন্তু উদ্ভিদের জন্য বিষয়টা কোন দিকে যায় সেটা জানা জরুরি ছিল। দিন পেরিয়ে গেল, মাস পার হলো, কিন্তু আশ্চর্যের বিষয় হলো উদ্ভিদটা মারা গেল না কিংবা শুকিয়েও গেল না, বরং তার পাতায় পরিবর্তন দেখা দিল। শিকড় অন্যভাবে বাড়তে শুরু করলো, তার কোষের কাজ করার পদ্ধতিও বদলে গেল। বিজ্ঞানীরা প্রথমবার দেখলেন জীবন শুধু পরিবেশের সঙ্গে মানিয়ে নেয় না, প্রয়োজনে নিজেকে বদলেও ফেলে। 283 দিন শেষ হওয়ার পর পরীক্ষা শেষ হয়নি, বরং তখনই শুরু হলো আসল গল্প। তথ্য বিশ্লেষণ করে দেখা গেল উদ্ভিদটা রেডিয়েশনের ক্ষতি কমানোর জন্য নিজের জিনের কার্যকলাপ বদলে ফেলেছে। কম মাধ্যাকর্ষণের সঙ্গেও সে নিজেকে মানিয়ে নিয়েছে, জল ও নিউট্রিয়েন্ট চিনে নেওয়ার ক্ষমতা শিখে নিয়েছে। সেই সময় উদ্ভিদটা পুরোপুরি পৃথিবীর মতো ছিল না, কিন্তু সে জীবিত ছিল। আর সেটাই ছিল এই পরীক্ষার সবথেকে গুরুত্বপূর্ণ ফলাফল। এর মানে এটাই যে যদি একটা উদ্ভিদ মহাকাশে নিজেকে বদলে টিকে থাকতে পারে, তাহলে মঙ্গলেও টিকতে পারবে। এই গবেষণা মঙ্গলে উপনিবেশ গড়ে তোলার বিষয়টাকে কল্পনা থেকে তুলে বৈজ্ঞানিক সম্ভাবনা রূপ দিয়েছিল। এখন প্রশ্ন আর এটা নয় যে মানুষ মঙ্গলে যেতে পারবে কিনা, প্রশ্ন হলো মানুষের আগে মঙ্গলে কি যাবে? এর উত্তর ছিল একটাই, উদ্ভিদ। কারণ যেখানে উদ্ভিদ বেঁচে থাকে সেখানে মানুষের বেঁচে থাকার আশা জন্মায়। এই ভাবনাটাকে যাচাই করার জন্যই পরীক্ষা শুরু হয়। প্রথমে বিজ্ঞানীরা শুধু জানতে চেয়েছিলেন যে উদ্ভিদ বাঁচবে কিনা, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে প্রশ্ন বদলায়। এখন প্রশ্নটা বেঁচে থাকার নয়, বদলে যাওয়ার ছিল। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের ভেতরে সেই উদ্ভিদ এমন এক জায়গায় ছিল যেখানে পৃথিবীর অনেক প্রাকৃতিক নিয়ম ভিন্নভাবে কাজ করে, যেখানে উপরে বা নিচের কোনো অস্তিত্ব ছিল না, সেখানে পৃথিবীর মতো বাতাস কিংবা জল ছিল না।
পৃথিবীতে উদ্ভিদ আলো, বাতাস, জল ও মাধ্যাকর্ষণের সাহায্যে দিক নির্ণয় করে, কিন্তু মহাকাশে এই সহায়তাগুলো দুর্বল হয়ে যায়। সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল শিকারের দিক নির্ধারণ। পৃথিবীতে গাছের শিকড় সবসময় নিচের দিকে যায়, কারণ মাধ্যাকর্ষণ তাদের টানে, কিন্তু মহাকাশে এই মাধ্যাকর্ষণ প্রায় থাকে না। তাই প্রথম বড় চ্যালেঞ্জ ছিল শিকড় কোন দিকে বাড়বে। শুরুতে বিজ্ঞানীদের মনে হয়েছিল গাছের বৃদ্ধিতে কোনো সমস্যা হচ্ছে, কিন্তু ভালো করে লক্ষ্য করার পর দেখা যায় শিকড় আসলে জলের দিকেই বাড়ছে। এর মানে গাছ মাধ্যাকর্ষণের ওপরে নির্ভর করে না, আর্দ্রতাকে চিনে নিতে শিখে ফেলেছে। সে নিজের ভেতরে এক নতুন পদ্ধতি সক্রিয় করেছে, যে একেবারে কোষীয় স্তরে কাজ করছিল। দ্বিতীয় বড় চ্যালেঞ্জ ছিল লাইট। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সূর্যের আলো সরাসরি গাছের কাছে পৌঁছায় না, তাই কৃত্রিম আলো ব্যবহার করা হয়। এ আলো পৃথিবীর মতো দিন রাতের স্বাভাবিক চক্র তৈরি করতে পারে না, ফলে গাছ বুঝতে পারছিল না যে কখন দিন আর কখন রাত। গাছের বৃদ্ধিতে এর একটা খারাপ প্রভাব পড়ে। ধীরে ধীরে গাছের পাতা একটু মোটা হয়ে যায়, রঙও কিছুটা গাঢ় হয়ে যায়। বিজ্ঞানীরা বুঝতে পারেন গাছ তার ভেতরে জল আর শক্তি সংরক্ষণের পদ্ধতি বদলে ফেলেছে। তারপর সবথেকে ভয়ঙ্কর চ্যালেঞ্জ আসে, যেটা হলো রেডিয়েশন। পৃথিবীতে বায়ুমণ্ডল আর চৌম্বক ক্ষেত্র আমাদের এই ক্ষতিকারক রেডিয়েশনের হাত থেকে রক্ষা করে, কিন্তু মহাকাশে সেই সুরক্ষা কমে যায়। টানা 283 দিন গাছের কোষের ওপরে রেডিয়েশনের প্রভাব পড়তে থাকে। যদি এটা মানুষের ক্ষেত্রে হতো তাহলে গুরুতর অসুখ দেখা দিত, তবে গাছের ক্ষেত্রে বিষয়টা অন্যরকম হচ্ছিল। গাছের যেখানে ক্ষতি হচ্ছিল সেখানে ডিএনএ রিপেয়ারের সঙ্গে যুক্ত জিনগুলো আরও বেশি সক্রিয় হয়ে ওঠে, অর্থাৎ ক্ষতি হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত মেরামত হচ্ছিল। বিজ্ঞানীরা মহাকাশে উদ্ভিদের এই ধরনের জেনেটিক প্রতিক্রিয়া আগে কখনো দেখেনি। প্রায় 100 দিনের মাথায় গাছটাকে আর আগের মতো দেখাচ্ছিল না। সে দুর্বল ছিল না, তবে অন্যরকম ছিল। তার বৃদ্ধি কিছুটা ধীরে হলেও স্থির ছিল। 200 দিন পার হওয়ার পর বিজ্ঞানীদের বিশ্বাস জন্মায় যে এই পরীক্ষাটা সফল হবে, কিন্তু 283 দিন পূর্ণ হওয়ার পর বিজ্ঞানীরা অবাক হয়ে যান। যখন গাছটাকে আবার পৃথিবীতে ফিরিয়ে এনে পরীক্ষা করা হয়, তখন দেখা যায় তার ভেতরে কোনো স্থায়ী জেনেটিক পরিবর্তন হয়নি। অর্থাৎ মহাকাশে যে পরিবর্তনগুলো হয়েছিল সেগুলো ছিল সাময়িক। পৃথিবীতে আসার পর গাছ আবার ধীরে ধীরে স্বাভাবিক আচরণে ফিরে যেতে শুরু করে, যার মানে গাছ নিজেকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিচ্ছিল। এই পরীক্ষার পর থেকেই মঙ্গল গ্রহে বসতি স্থাপনের ধারণা বদলে যায়। বিজ্ঞানীরা বুঝতে পারেন যদি এই ছোট গাছ 283 দিন পর্যন্ত মহাকাশের মতো কঠিন পরিবেশে নিজেকে টিকিয়ে রাখতে পারে, তাহলে মঙ্গলের নিয়ন্ত্রিত পরিবেশে তাদের আরও ভালোভাবে বাঁচিয়ে রাখা সম্ভব। মঙ্গল গ্রহের মাধ্যাকর্ষণ পৃথিবীর তুলনায় কম হলেও একেবারে শূন্য নয়, এবং সেখানে রেডিয়েশন বেশি হলেও তা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের পরিবেশ থেকে পুরোপুরি আলাদা নয়। এই পরীক্ষায় প্রথমবার প্রমাণ করে দেয় যে মঙ্গল আর কোনো দূরবর্তী কল্পনার বিষয় নয়। তবে হ্যাঁ, মানুষকে মঙ্গলে পাঠানোর আগে জীববিজ্ঞানকে মঙ্গলের জন্য প্রস্তুত করা অত্যন্ত জরুরি। গাছপালা ছাড়া মানুষ সেখানে কেবলমাত্র কয়েক মাসের অতিথি হয়ে থাকবে, কিন্তু গাছপালার সঙ্গে মঙ্গল ধীরে ধীরে মানুষের ঘর হয়ে উঠতে পারে। ভবিষ্যতে মানুষ যদি মঙ্গলে পৌঁছায় তাহলে প্রতিদিন 3টে মৌলিক জিনিসের প্রয়োজন হবে: খাবার, অক্সিজেন এবং মানসিক স্থিতি। আশ্চর্যের বিষয় হলো এই 3টেরই সমাধান লুকিয়ে আছে গাছের মধ্যে। 283 দিনের পরীক্ষায় প্রমাণিত হয় যে পরিবেশ ঠিক রাখা গেলে গাছ নিজেরাই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারে। সেই কারণেই বিজ্ঞানীরা এখন মঙ্গল গ্রহে গ্রিনহাউসের ব্লুপ্রিন্ট তৈরি করতে শুরু করে দিয়েছেন। এই গ্রিনহাউসে গাছপালা শুধু খাবারই দেবে না, তারা মঙ্গলের বাতাসকেও বদলে দেবে। মঙ্গলের বায়ুমণ্ডল কার্বন ডাই অক্সাইডে ভরা, যা মানুষের জন্য বিষাক্ত, কিন্তু গাছের জন্য সেটাই প্রয়োজনীয় কাঁচামাল। গাছ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ছাড়ে। এই প্রক্রিয়াটাই আমাদের পৃথিবীতে বাঁচিয়ে রাখে। মঙ্গলে এই প্রক্রিয়ায় মানুষের প্রথম নিঃশ্বাসের পথ তৈরি করবে। এছাড়াও মঙ্গলে জল আছে ঠিকই, কিন্তু তা মূলত বরফের আকারে আছে। তরল জল খুবই সীমিত, তাই গ্রিনহাউসের ভেতরে গাছের মাধ্যমে জলকে বারবার পুনর্ব্যবহারযোগ্য করতে হবে। এই পরীক্ষায় আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে, সেটা হলো মানসিক স্বাস্থ্য। মঙ্গলে মানুষ একা থাকবে, পৃথিবী থেকে লক্ষ লক্ষ কিলোমিটার দূরে। চারপাশে থাকবে শুধু লাল, শুষ্ক, নির্জীব পরিবেশ। এমন পরিস্থিতিতে মানসিক চাপ সবথেকে বড় বিপদ হয়ে উঠতে পারে। কিন্তু গাছ শুধু খাবার দেয় না, সবুজ রং, নতুন পাতা, নতুন অঙ্কুর এইসব মানুষকে প্রতিদিন মনে করিয়ে দেয় যে সে এখনও জীবিত। সেই কারণেই মঙ্গল কলোনিতে গাছকে শুধু প্রয়োজন নয়, বরং মানসিকভাবে বেঁচে থাকার একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে দেখা হচ্ছে। সো বন্ধুরা, আজকের আলোচনা শোনার পর আপনার কি মনে হচ্ছে আজ থেকে কত বছর পর নাগাদ মানুষ মঙ্গলে পা দিতে পারবে? আপনার মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানান।